গরুর মাংসের ঝোলে পরোটার টুকরো ভিজিয়ে মুখে চালান করে বক্কারি মিয়া বলতে লাগলো, আম্মা আমগো ওইখানে জামাই মানুষ আইলে পরোটার উপর ঘি মাখাইয়া দেয়, আপনাগো এখানে কেমনে আপ্যায়ন করে খোদা মালুম। মেয়ের জামাই বক্করের জন্য ভোর 5টায় উঠে রেহানা বেগম পরোটা বানিয়েছে, সাথে আবার গরুর মাংস, ডিম, পোস্ত, ফুলকপি কষা, আলু ভাজি, সেমাই, হালুয়া, দুধ চা, কোনো কিছুরই কমতি রাখেনি। কিন্তু এত কিছু করার পরও বক্করের ঘি এর খোসাটা রেহানা বেগমকে লজ্জায় ফেলে দিল। দৌড়ে গেলেন ফ্রিজ থেকে ঘি এর কৌটোটা বের করতে। নাস্তা টেবিলে এত খাবার দেখে মাথা ঘুরে গেল নিয়াজের। একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, কি ব্যাপার মা, অন্যদিন তো সাদা রুটি আর আলু ভাজি ছাড়া আর কোনো আইটেম থাকে না। নিয়াজ বিবিএ 7 সেমিস্টারে আছে, বক্করের একমাত্র শালক। নিয়াজকে খোঁচা মারার জন্য বলল, নিয়াজ আইডি জামাইয়ের খাওন, এইসব খাওন পাইতে হইলে আগে সাদীকরণ লাগবে। খোঁজে একটা মাইয়া আছে, আলাপ করমুনি, একদম কচি। বক্করে আর কথা শেষ করতে দিল না নীলা বক্করের ওয়াইফ। মাস 2 হলো বিয়ে হয়েছে। বক্করের পাশে বসেই খাচ্ছিল। টেবিলে নিয়াজ ছাড়া আর নীলার বাবাও আছে। বক্করের কথা বেলাইনে চলে যাচ্ছে দেখে উনি দিয়ে খোঁচা মেরে বক্কর থামালো। নীলার বাবা শফিক সাহেব, রিটায়ার্ড পারসন, 3 তলায় একটা বাড়ির মালিক, 3 তলায় নিজে থাকেন, নিচের তলায় ভাড়া দিয়ে রেখেছেন, ভাড়ার টাকা তার সংসার চলে। গলায় কাশি দিয়ে বললেন, বক্কর তোমাদের এলাকায় জামাইরা কি ডাইনিং টেবিলে ম্যানার জানে না? আব্বা, আমাদের ডাইনিং টেবিলে তো মেহমানরা খায়, আমরা তো বিছানায় বইয়া খাই। বক্কর এমন উত্তর শুনে নীলা আর নিজেকে ধরে রাখতে পারল না, রাগ করে টেবিল থেকে উঠে চলে গেল। যাওয়ার আগে বাবাকে বলল, এবার সামলাও, তোমাদের পছন্দের ছেলে 2 প্লেট ভরে গরুর মাংস তুলে নিতে নিতে বক্কর বলল, আম্মা 2 দিন ধরে খালি গরুর মাংস সহি খিলাইতেছেন, রাইতে গরু করার দরকার নাই। রেহানা বেগম একটু হাফ ছেড়ে বাঁচলেন, এমনি তো ফ্রিজে গরুর মাংস নেই, রাতে কি রান্না করবেন ভাবছিলেন। বক্করের কথায় একটু নিশ্চিত হলেন। পরক্ষণে মুখ ভর্তি গরুর মাংস চিবোতে চিবোতে বক্কর বলল, আম্মা রাইতে ঝাল ঝাল কইরা খাসির মাংস ভুনা কইরেন। রেহানা বেগম নয়, এবার চিন্তায় পড়লেন শফিক সাহেব। এ অবেলায় ভালো খাসির মাংস কই পাবেন? 3 বিকেল বেলা নীলা একটু বাইরে বের হয়েছিল। রেহানা বেগম তার বারবার বলেছিলেন সাথে জামাইকে নিয়ে যেতে, কিন্তু বান্ধবীদের সাথে একান্ত সময় কাটাবে বলে একাই বের হয়েছিল। রেহানা বেগম ভয়ে ছিলেন, নতুন বিয়ে হয়েছে, ঘরে বউ স্বামীকে না বলে বান্ধবীদের সাথে দেখা করতে গেছে। বক্কর আবার মাইন্ড করে কিনা, কিন্তু বক্করের ব্যবহারে অবাক হলেন রেহানা বেগম। ভয়ে ভয়ে বিকালে চা আর নাস্তা বক্করে দিয়ে বলল, ও তো একটু বান্ধবীদের সাথে দেখা করতে গেছে, বারবার বলেছিলাম তোমাকে সাথে নিতে, কিন্তু কিছুতেই শুনলো না। বক্কর বলল, কি যে বলেন আম্মা, ওই হানে গিয়ে আমি কি করবো? 2 মাস পর আইসে, বান্ধবীকে সময় দিক। আমিও তো আম্মা বিয়ার পর 1 সপ্তাহ ঘরে রাতে বাইর হই নাই। বন্ধুরা ভাবছিল আমি ওগো ভুলাইয়া গেছি। বন্ধুদের এখন উত্তরে লজ্জা পেলেন রেহানা বেগম। বক্কর ছেলে হিসেবে ভালো, সমস্যা 3টা, এবার আঞ্চলিক ভাষায় কথা বলে, কথাটা একটু বেশি বলে, আর বলার সময় ভেবে চিন্তে কিছু বলে না। তবে মনটা একেবারে সাফ, 4 মন ছাপা কচু। নাস্তা শেষ করে মোবাইলে নীলার মোবাইলে লোকেশন ট্যাগ করা শুরু করলো বক্কর। 2 থেকে দূরে লোকেশন দেখাচ্ছে। বাসা থেকে বের হয়ে নিয়াজের মোটর সাইকেল নিয়ে চলে গেল সেখানে, একটা রেস্টুরেন্ট। বক্কর ভিতরে ঢুকলো না। রেস্টুরেন্ট থেকে খানিকটা দূরে একটা পানের দোকানে এসে পান নিয়ে চিবাতে চিবাতে অপেক্ষা করতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা পর কতগুলো মেয়ে বের হলো। নীলার বয়সী বক্কর ভেবেছিল ওদের সামনে গিয়ে সারপ্রাইজ দিবে, কিন্তু খেয়াল করে দেখলো ওদের মাঝে নীলা নেই। বক্কর লোকেশন আবার ট্যাগ করলো, এখনো লোকেশন রেস্টুরেন্টের ভিতরে দেখাচ্ছে। বক্কর অপেক্ষা করতে লাগলো। আরো আধা ঘন্টা পর নীলা বের হলো, কিন্তু একা না, সাথে একটা ছেলেও বের হলো। লম্বা সুদর্শন একটা স্মার্ট ছেলে, কিন্তু বক্করের উল্টোটা।
নিজের ভুঁড়ির দিকে তাকিয়ে অসহায়ের মতো ঢোক গিলল বক্কর। মনে মনে পণ করলো এখন থেকে ডায়েট করবে। নীলাকে আর সারপ্রাইজ দিল না বক্কর, উল্টো ছেলেটার পিছু নেওয়া শুরু করলো। ছেলেটাও বাইক এনেছে। বক্করের ডান হাতে বাইকের এক্সিলেটের, বাম হাতে সিগারেট। রাতে চোখ লাল হয়ে গিয়েছে। কেবল 2 মাস হলে বিয়ে করেছে আর এখন বউ পরকীয়া মেতেছে। তবে নীলাকে দোষ দিচ্ছে না বক্কর। কিছু ছেলেই আছে বিবাহিত মেয়েদেরকে পটিয়ে সর্বনাশ করে। কয়েক মহল্লা পার হওয়ার পর ছেলেটা রাস্তার পাশে বাইক নিয়ে থামিয়ে পকেট থেকে মোবাইলটা বের করলো। বক্কর সোজা গিয়ে ওর বাইকে মেরে দিল। ছেলেরা বাইক নিয়ে পড়ে গেল। বক্কর বাইক থামিয়ে সরি বলা শুরু করলো। নিজেই ছেলেটাকে টেনে তুললো। আশেপাশে লোকজন চলে আসলো, সবাই উত্তেজিত। বক্করে ধরে ধোলাই দিবে এমন অবস্থা। বক্কর হাত জোর করে সবার কাছে মাপ চেয়ে বলল, ভাই আমার ভুল, আমি ক্ষমা চাচ্ছি। আমি নিজের হাতে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাচ্ছি। আমজনতা শান্ত হলো। ছেলেটার বাইকটি এখানে একজনের জিম্মায় রেখে বক্কর ছেলেটাকে নিয়ে হাসপাতালে আসলো। কথায় কথায় জানতে পারলো ছেলেটার নাম আদিব। হাসপাতালে চেক আপ করিয়ে জানা গেল আদিবের বাম পাটা বাইকের নিচে পড়ে হাড় ফেটে গেছে। আদিব প্লাস্টার করে চলে আসতে চাইলেও বক্কর জোর করে তাকে হাসপাতালে ভর্তি করালো। এরপর নিজেই হুইল চেয়ারে করে আদিবকে কেবিনে নিয়ে আসলো। আদিব বক্করের এখন কর্মকাণ্ডে বেশ অবাক। এত ভালো মানুষ হয়, কিন্তু আদিবের এই ধারণা পরক্ষণেই ভেঙে গেল যখন কেবিনের দরজা লাগিয়ে বক্কর এলোপাথারি ভাবে আবিদকে মারতে লাগলো। আদিব এই আস্তিম আক্রমণে দিশেহারা হয়ে গেল। চেঁচিয়ে সাহায্য যে চাবে তারও উপায় নেই। খুশি সব ওর চেহারা বরাবর আসছে। আদিব মোবাইল মানিব্যাগ এগিয়ে দিয়ে বলল, ভাই মাফ করেন, সব নিয়ে যান আর মারেন না। এবার বক্কর ইমার্জেন্সি রুম থেকে চুরি করে নিয়ে আসা সার্জিক্যাল ইফটা আদিবের গলায় ধরে জিজ্ঞেস করলো। ফুলদানি থেকে ফুল তুলে ফেলে দিয়ে এক চুমুকেই পুরোটা পানি সাবার করলো বক্কর। খানিক আগে ধস্তাধস্তির বক্কর কিছুটা ক্লান্তিতে অনুভব করছে। হাসপাতালে কেবিনটার সবকিছু এলোমেলো হয়ে আছে। বেডের পাশে এক কোণায় দেওয়ালে হেলান দিয়ে বসে হাঁপাচ্ছে আদিব। হাঁপাতে হাঁপাতেই বলল, আমার জাস্ট ফ্রেন্ড, আমাদের মাঝে কিছু নেই ভাই। আজকে জাস্ট ফ্রেন্ডলি কথাবার্তা হয়েছে নীলার সাথে, আর কিছু না। বক্কর আদিবের দিকে তাকিয়ে আছে আর ওর কথা বিশ্বাস করবে কি করবে না ভাবছে। বক্করে আশ্বস্ত করার জন্য আদিবই আবার বলল, ভাই বিশ্বাস না হলে আমার মোবাইল চেক করেন, চ্যাট হিস্ট্রি দেখেন, তাহলে বুঝতে পারবেন। আদিবের মোবাইলটা হাতে নিল বক্কর, কিন্তু কোনো কিছু চেক না করেই ফেরত দিল। তার মন ছাই দিচ্ছে না। এত মারার পর আদিব নিশ্চয় মিথ্যা কথা বলবে না। ম্যানিব্যাগ থেকে কিছু টাকা বের করে বেডের ওপর রেখে বক্কর বলল, আর যদি তোরে আমার বউ নীলার লোকে দেখি। ওই দিনে তো শেষ দিন। কেবিনের দরজা খুলে বের হয়ে আসলো বক্কর। রাতের খাওয়া শেষ, ড্রয়িং রুমে বসে পান সাজাচ্ছে বক্কর। শাশুড়ি রেহানা আর নীলা বক্করের পাশে সোফায় বসে টিভি দেখছে। এমন সময় ড্রয়িং রুমে আসলো শফিক সাহেব। বক্করকে দেখে হেসে বলল, পানও খাও নাকি তুমি? বক্কর হেসে বলল, না আব্বা, শখ কইরা মাঝে মধ্যে একটু চাবাই। শফিক সাহেব অবাক হলেন বক্করের পান চাবানো দেখে। কোনো চুন সুপারি নেই, তার বদলে দিয়েছে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কালো কিশমিশ, কুমড়ো বিচি, সূর্যমুখীর বিচি, লং, দারচিনি, কাঁচা রসুন আর একটু মধু। জিজ্ঞেস করলেন, এটা আবার কি পান জামাই? আব্বা, এটা স্পেশাল পান, সারা রাতই শরীর গরম। আব্বা, আপনারে দিমু নাকি একটা? বক্করের কথা শুনে গলায় খাকারি দিলেন শফিক সাহেব। মিন মিন করে বললেন, তোমার কোনো কমন সেন্স নাই? কোন কথা কখন কোথায় বলা লাগে? লজ্জায় রেহানা ও নীলাও মা মেয়ে দুজনেই ওখান থেকে উঠে গেলেন। রাত 2টোর মতো। বক্কর বিছানায় বসে মুড়ি খাচ্ছে। নিজেই রান্নাঘর থেকে এগিয়ে মুড়ির ডিব্বাটা নিয়ে এসেছে। এত রাতে আবার কাউকে জাগাননি। নীলা অঘোরও ঘুমাচ্ছে। একটু আদরে আবদার করেছিল বক্কর, কিন্তু নীলা পাত্তা দেয়নি। উল্টোটার দিকে
ফিরে ঘুমাচ্ছে। তবে বক্কর ঘুমাতে না করেছে, বক্কর তাই মুড়ি চিবাচ্ছে আর পাচ্ছে। এই সেই পাদ না, পাদের আওয়াজে নীলা ঘুম ভেঙে গেল। এই কি শুরু করেছেন আপনি? আপনার জ্বালায় কি মানুষ একটু ঘুমাতেও পারবে না? অবাক হলো বক্কর। সে বুঝতে পারছে না সে কি করছে, তাই জানতে চাইল, তুমি ঘুমাতে না করলা? ঘুমাইলাম না, জায়গা আছি। অহন এইটাও সমস্যা। কথা শেষ করতে করতেই আর একটা পাত দিল বক্কর। নীলা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। বালিশটা বক্করের দিকে ছুরি মেরে বলল, এই তোকে না বলেছি ভাষা ঠিক করতে? মূর্খদের মতো ভাষা। তুই নাকি এক্সিডেন্ট। ঘুমালে নাক ডাকিস না, ঘুমালে পাদিস। তুই বের হ। বক্কর হো হো করে হাসে, বলে, হুদায় চেতছ, আমার পাদের গন্ধ নাই। ওই পানটা খাওয়ানোর পর থেকে একটু গ্যাস হয়েছে। নীলা চেঁচিয়ে বলল, তুই বের হ। স্ত্রীর রাগের কাছে হার মানলো বক্কর, রুম থেকে বের হয়ে গেল। তখন ঘুমাবে কোথায়? একবার ভাবলো ড্রয়িং রুমে গিয়ে শুবে। পরক্ষণে সে চিন্তা বাদ দিল। নিয়াজের রুমে গিয়ে নক করলো। নিয়াজ দরজা খুলে বক্করকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, দুলাভাই আপনি এত রাতে? নিয়াজকে পাশ কাটিয়ে ওর রুমে ঢুকতে ঢুকতে বক্কর বলল, ভাবলাম আজকেই রাতে তোমার লগে আড্ডা দেবো। আর যাই হোক, তুমি আমার একমাত্র শালা। নিয়াজ কিছু বলবে তার আগে ওর বিছানায় গিয়ে শুয়ে পড়ল বক্কর। এত রাইতে কিসের আড্ডা? নিয়াজ জানতে চাইল। বিছানা থেকে উত্তরে বক্করের নাক ডাকার শব্দে ভেসে আসলো। নিয়াজ বিস্ময়ে বক্করের দিকে তাকিয়ে রইল। আড্ডা মারবে বলে এসে 2 সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে গেল। আস্তে সেদ্ধ ডিম একেবারে মুখের পুরো। বক্কর বলতে লাগলো, আম্মা, ফার্মের ডিমের স্বাদ নাই, এরপর থেকে হাঁসের ডিম দিবেন। রেহানা বেগম লজ্জা পেলেন। উনি সেকলের মানুষ, তাই মেয়ের জামাইয়ের আদর আপ্যায়ন সদা নিবেদিত। তবুও কিভাবে যেন ঘাটতি রয়ে যাচ্ছে। একবার ইচ্ছা হলে নিয়াজকে এখনই বাজারে পাঠিয়ে হাঁসের ডিম আনাতে, কিন্তু নিয়াজের খবর নেই। এমন সময় ডোরবেল বেজে উঠল। রেহানা বেগম ডাইনিং টেবিল থেকে উঠে গিয়ে দরজা খুললেন। তার ভাই রাকিব দাঁড়িয়ে। বক্করের শ্বশুরবাড়ির সব ভালো লাগে, শুধু এই মানুষটাকে বাদে। রেহানা বেগমের বাবা ছেলে মেয়ে 9 জন। রাকিব সবার ছোট। রেহানা বেগমের সাথে থাকে। ক্লোট সুশীল সমাজের সাথে তার উঠা বসা। বক্করের ভাষায় রাকিব হলো নীলার নানান শেষ ভুল। বয়স 40 ছুঁই ছুঁই, এখনই বিয়ে করেনি। বোনের সংসারে বসে আছে। ফ্ল্যাটে ঢুকে বক্করে দেখে রাকিব বললেন, এখনো যাওনি? বক্করের চেটা কম না। মুখের উপর উত্তর দিল, বউয়ের বাপের বাড়ি ওয়ারিশ না লইয়া মামা শ্বশুর যায় কেমনে? মামা শ্বশুরও ডাকো, আবার সালামও দেও না। আদব কায়দা শেখো নাই। আমাগো চাঁদগঞ্জে খাওয়ানোর সময় সালাম দেয় না। আপনাগর এহানি নিয়ম আমি জানি না। বক্করের চাঁদগঞ্জে শব্দটি উচ্চারণ পছন্দ হলো না রাকিবের। রাকিব বাংলায় অনার্স মাস্টার করেছে। সবাই বুঝতে বুঝতে ভুলটা ধরতে দেওয়ার জন্য বললেন, এটা চাঁদগঞ্জ না, চাঁদগঞ্জ। উপরে একটা চন্দ্রবিন্দু আছে। বক্করও পাজি কম না, বলল, মামা শ্বশুর কাগজ কলম আছে না? আছে। চন্দ্রবিন্দুটা কেমন হয়ে কাগজে একটু আঁকেন তো। রাকিব মুচকে হাসতে হাসতে পকেট থেকে নোটবুক আর কলম বের করতে করতে বলল, বেসিক নজেলটা থাকা জরুরি। একটা বিবিএস করা মেয়েটা কেন এত ডিগ্রি পাস ছেলের কাছে দুলাভাই বিয়ে দিল? কতবার না করলাম কাগজে একটা চন্দ্রবিন্দু এঁকে রাকিব বক্করে দেখালেন। বক্কর তা দেখে রাকিবকে বললেন, মামা শ্বশুর কাগজটা ছিঁড়াই ফেলান। ভাষার যে কি ছিঁড়ি, তবে কি কাগজটি নোটবুক থেকে ছিঁড়লেন? ছিঁড়ে বক্করে জিজ্ঞেস করলেন। এরপর বক্কর বলল, চায়ে ডুবান, এরপর খাইয়ে ফেলান। এমন সময় রেহানা বেগম রাকিবের জন্য চা নিয়ে আসলেন। রাকিব বক্করের কথা শুনে এমনিতেই রেগে গিয়েছিলেন। সাথে সাথে যখন রেহানা বেগম চা নিয়ে আসলো, তখন আর রাগ সামলাতে পারল না। চায়ের কাপটা নিয়ে মাটিতে ছুঁড়ে মারলেন। আওয়াজ শুনে শফিক সাহেব বারান্দা থেকে ভেতরে আসলেন। তিনি মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছিলেন, কিন্তু শালা আর মেয়ের জামাইয়ের ঝগড়াঝাটিতে আর থাকতে পারল না। দুলাভাইকে দেখে রাকিব বলতে লাগলেন, দুলাভাই, এটা তুমি মেয়ের জামাই এনেছো?
যত সব মূর্খ ছোট লোক, জাত বংশের খবর নেই। শফিক সাহেব রাকিবকে ধমক দিয়ে বললেন, তুই থাম। বক্কর এবার ডান হাত উপরে তুলে বলল, আব্বা আমি একটা কথা কইতে পারি। আর কত কথা বলবো? কি কথা তোমার আব্বা? আমি কি আমার মামা শ্বশুরের ছোট লোক কইতে পারি না? তুমি রুমে যাও। ঠিক আছে আব্বা। আমি মামা শ্বশুরের ছোট লোক কইলাম না, আমি রুমেই গেলাম। রাকিব কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বক্কর রুমে চলে গেল। রুমে নীলা নেই। নীলা মোবাইল বেজে চলছে। বিরক্ত হয়ে নীলার মোবাইলটা হাতে নিলে বক্কর। নীলার মোবাইলে কল সে রিসিভ করে না কখনো, কিন্তু মোবাইলের স্ক্রিনে আব্বিদের নামটা দেখে রেগে গেল বক্কর। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, তোর স্বামী আমাকে মেরেছে। আমার সাথে আজ বিকেলেই দেখা করবি, না হলে ঘরের লোকের সাথে ফোনটি নষ্ট করে পেট বাজিয়ে বাচ্চা যে এরোশন করিয়েছিস সে খবর সবাই জেনে যাবে। বক্কর চিন্তায় মগ্ন। চাচুম রেখে সেমাইয়ের বাটিতে চুমুক দিয়ে সেমাই শেষ করলো বক্কর। পাশেই রাকিব বসা। বিরক্ত হয়ে বলল, এই জামাই তুমি কি মানুষ নাকি? এভাবে কেউ খায়? বক্কর সোফা থেকে উঠে এসে রাকিবের পা ধরে ফেললো। রাকিব তো অবাক। একটু আগে যে ওকে অপমান করে গেল, এখন এসে পা ধরেছে। রাকিব বলল, এ করো কি? পা ছাড়ো। মামা শ্বশুর আপনি আমারে মাফ করেন। আমি না বুঝাইয়া বেয়াদবি করে ফেলাইছি। আমি আপনার মতো স্মার্ট হতে চাই। আপনি মাফ না করলে আমি খ্যাং ছাড়বো না। এত দেখি ভীষণ বিপদ। মুখে এই কথা বললেও রাকিব মনে মনে ভীষণ খুশি হলেন। যাক, ভাগ্নি জামাই এতদিনে হার মেনে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন পা ছাড়ো। তুমি এক কাজ করো, আমার ব্যাগটা নাও। সারাদিন আজ আমার সাথে থাকবে। আমার একটা সেমিনার আছে নারীর ক্ষমতায় নিয়ে। বক্কর বিনা বাক্য ব্যাগে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে গেল। সিনেমার শেষ হয়ে মিনিট 10 হলো। এই 10 মিনিটে 12 ইঞ্চি একটি পিৎজা শেষ করে হোটেলের লবতে অসহায়ের মতো বসে আছে বক্কর। নারীর ক্ষমতায় নিয়ে ফাও পেশাল শুনতে শুনতে বক্কর বিরক্ত। তাকে বসিয়ে রেখে রাকিব মামা উধাও। আসছি বলে উপরে গেল, তার আর আসার নাম নেই। আর না পেরে বক্কর রিসিপশনে গিয়ে নিজের পরিচয় দিয়ে রাকিব মামার রুম নাম্বার জানতে চাইলেন। রিসেপশন না জানতে চাচ্ছে না দেখে নিজেই মোবাইল থেকে নীলার সাথে ওর বিয়ের সময় রাকিব মামার সাথে তোলা ছবিগুলো দেখালো। সাথে এও জানালো যে সে বর্তমানে রাকিব মামার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। এরপর রিসেপশন থেকে একটা লিফটের পাস কার্ড দিয়ে বলল, স্যার লিফটে এর নেমে রুম নাম্বার 969। বক্কর লিফটে উঠে গেল। 1200-969 নাম্বার রুমের সামনে দাঁড়িয়ে আছে বক্কর। কোনো কলিং বেল নেই দরজার পাশে। হাতে থাকা কল ডিস্কের বোতলটা একটু চুমুকে শেষ করে বক্কর কি করবে ভাবছে। হাত দিয়ে দরজায় আওয়াজ করবে কিনা। আবার এদিকে রাকিব মামা বিখ্যাত স্মার্ট লোক, সে যদি আবার মাইন্ড করে, তাই দরজা নক থেকে ডো নট ডিস্টার্ব এর প্লট কার্ডটা সরিয়ে নব ঘোরাতেই দরজা খুলে গেল। তার মানে ভেতর থেকে লাগায়নি। বক্কর খুশি মনে ভিতরে ঢুকে গেল, কিন্তু এর পরের দৃশ্য দেখার জন্য বক্কর প্রস্তুত ছিল না।